নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের খোলা মনেতে যে গল্পটা পড়ব, সাধারণের থেকে যারা আলাদা হয়, অন্য রকম হয়, তাদেরকে আমরা অনন্য সাধারণ বলতে পারি। সেই অনন্য সাধারণ একজন মানুষ বনফুলের লেখা নবাব সাহেব। নবাব সাহেবকে 3 বার দেখেছিলাম, একবার সামনাসামনি আর 2 বার মনে মনে। সামনাসামনিও বেশিক্ষণ দেখিনি, 5 মিনিটের বেশি নয়। সেই গল্পটাই আগে বলি। আমি সেখানে ডাক্তারি করতাম। একদিন খবর পেলাম কয়েকজন বড়লোক মিলে নবাব সাহেবকে চা খাওয়াবেন ঠিক করেছেন। তাকে সঙ্গদান করবার জন্য স্থানীয় কয়েকজন ভদ্রলোককেও নিমন্ত্রণ করা হবে। নিমন্ত্রিতদের মধ্যে আমিও একজন থাকব। যিনি আমাকে খবর দিতে এসেছিলেন তিনি বললেন, ডাক্তারবাবু, আপনার বাড়িটা ফাঁকা পড়ে আছে, আপনার পরিবার কবে আসবেন? আসতে এখনও মাসখানেক দেরি আছে। তাহলে নবাব সাহেবের খানা তৈরি করবার জন্য বাড়িটা যদি ব্যবহার করতে দেন তাহলে আমাদের খুব সুবিধে হয়। আমাদের কারো বাড়িতে এত ফাঁকা জায়গা নেই। তাছাড়া যা শুনছি, এই বলে থেমে গেলেন ভদ্রলোক। কি শুনছেন? আমাদের মতো সাধারণ কোনো লোককে চা খাওয়ালে এত হাঙ্গামা কিছুই করতে হতো, কিন্তু নবাব সাহেবের কথাই আলাদা। খানা রাঁধবার জন্য তার নিজের লোকজন আসবে, 3 জন সাধারণ বাবুর্চি, একজন হেড বাবুর্চি। তারা এসে যা যা চাই ফরমাশ করবেন। একদিন আগে এসে রাঁধবার জায়গা উনুন টুনুন ঠিক করে যাবেন। তারপর যেদিন খাওয়ানো হবে সেই দিন ভোর থেকে এসে রাঁধবেন। অনেক ঝঞ্ঝাট মশাই। আপনার বাড়িটা বড়ও আছে, ফাঁকাও আছে। তাই বলছি, আপনার বাড়িটা যদি দেন। বাড়ির ভেতর এত হাঙ্গামা করবার ইচ্ছে আমারও হচ্ছিল না, কিন্তু অনুরোধ এড়াতে পারলাম না। বলতে হলো, বেশ তো, আমার আর আপত্তি কী? আচ্ছা, নবাব সাহেবকে আপনারা হঠাৎ চা খাওয়াচ্ছেন কেন বুঝলাম না। ভদ্রলোক ভুরু দুটো কপালের ওপর তুলে সবিস্ময়ে চেয়ে রইলেন আমার দিকে খানিকক্ষণ। নবাব সাহেবকে চা খাওয়াতে পারা একটা সৌভাগ্য, তা জানেন? উনি কারও বাড়িতে কখনো খেতে যান না। আমরা গত 4 বছর ধরে অনুরোধ করছি ওকে। এবারে কি জানি কেন রাজি হয়েছেন। আমি চুপ করে রইলাম কয়েক মুহূর্ত। তারপর জিজ্ঞাসা করলাম, আপনাদের সঙ্গে আলাপ আছে বুঝি খুব? উনি আমাদের একজন মস্ত বড় খাতক। তার মানে? আমরা হাজার হাজার টাকা ধার দিই ওকে। যখনই দরকার হয় আমাদের খবর দেন, আমরা গিয়ে টাকা পৌঁছে দিয়ে আসি। এবার আমি অবাক হলাম। চিরকাল জানি যে টাকা ধার নেয় সেই কৃতজ্ঞতায় নুয়ে থাকে যে টাকা দেয় তার কাছে। এ যে দেখছি উল্টো ব্যাপার। উনি অনেক টাকা ধার করেন বুঝি? অনেক। শোধও করেন ঠিক ঠিক। করেন, কিন্তু ঠিক ঠিক নয়। আমরা ওর কাছ থেকে কখনো কোনো হ্যান্ড নোট নিই না, এমনি টাকা দিই। তারপর যখন শুনি ওর হাতে টাকা আছে, তখন একদিন গিয়ে কুর্নিশ করে বলি, অমুক দিন আপনার হুকুমে এত টাকা আপনার খিদমতের জন্য দিয়েছিলাম। এখন যদি সেটা পাই তাহলে বড় উপকার হয়। সঙ্গে সঙ্গে খাজাঞ্চিকে হুকুম দিয়ে দেন, যত টাকা চাইব তৎক্ষণাৎ তত টাকাই পেয়ে যাব। 5,000 টাকা দিয়ে যদি 10,000 টাকাও চাই তাও পাবো। কখনো জিজ্ঞেস পর্যন্ত করবেন না। সত্যিকার নবাব উনি, বুঝলেন? চুপ করে রইলাম। কি আর বলবো, লোকটিকে দেখার জন্যে উৎসুক হয়ে রইলাম একটু। নবাব সাহেবের কথা শুনেছিলাম আমিও, কিন্তু দেখবার সৌভাগ্য হয়নি। ডাক্তার হিসেবে সে অঞ্চলে সেই সবে গিয়েছি। কবে আসবেন উনি? 3 4 পরে, মানে আগামী বুধবার বেলা 5টায়। ওর বাবুর্চিরা কাল আসবে। যথাসময়ে বাবুর্চিরা এলো। বাবুর্চিদের দেখে আমার চক্ষু স্থির।
আসল নবাব সাহেব কীরকম হবেন জানি না, কিন্তু এরা দেখলাম প্রত্যেকেই এক একটি ক্ষুদ্র নবাব। একজনের দাড়িতে মেহেন্দি লাগানো, একজনের পায়ে মখমলের জুতো, আদ্দির পাঞ্জাবির ওপর মখমলের বান্ডি পরে আছেন একজন, আর একজনের আঙুলে যে আংটিটা রয়েছে মনে হলো তা আসল হীরের। যিনি হেড বাবুর্চি তিনি পরে এসেছেন নিখুঁত সাহেবি পোশাক, কথা বলছেন নিখুঁত ইংরাজিতে। শুনলাম ইনি বিলেত ফেরত, মোগলাই, পাঠানি, ইংরাজি, ফরাসি, ইটালিয়ান, গোয়ানিজ, জার্মানি, জাপানি, চীনা নানা রকম রান্না জানেন। বেতন পান 500 টাকা। আমি তো দেখে শুনে ঘাবড়ে গেলাম। প্রত্যেককে সাদরে অভ্যর্থনা করে চেয়ার এগিয়ে দিলাম। তারাও আমাকে সম্ভ্রম সহকারে আদাব করলেন। যিনি হেড বাবুর্চি তিনিই বসলেন চেয়ারে, বাকি 3 জন দাঁড়িয়ে রইল। যে বড় লোকেরা নবাব সাহেবকে খাওয়াবেন তাদের মধ্যে একজন এসেছিলেন, তিনি একটা চেয়ারে বসলেন। হেড বাবুর্চি তাকে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, নবাব সাহেবকে কি খাওয়াবেন আপনারা? চায়ের নিমন্ত্রণ করেছি, কিন্তু শুধু চা কি নবাব সাহেবকে দেওয়া যায়? ওর সঙ্গে কিছু পোলাও, মাংস আর যা আপনি ভালো মনে করেন তাই থাকবে। আমরা ফিরপোতে পাউরুটি, কেক, বিস্কুট, জ্যাম, জেলির অর্ডার দিয়েছি। কিছু প্লেট আর চায়ের বাসন নিয়ে ওখান থেকে একজন লোকও আসবে। চায়ের আর বাসনপত্রের ভার তারা নিয়েছে। হেড বাবুর্চি বললেন, কিন্তু তারা সোনার বাসনপত্র আনতে পারবে কি? নবাব সাহেবকে যখন খাওয়াচ্ছেন তখন। স্মিত মুখে চেয়ে রইলেন তিনি ভদ্রলোকের দিকে। ভদ্রলোকের চোখ মুখের ভাব দেখে আমার মনে হলো ভিতরে ভিতরে তিনি ঘামছেন। কজন লোককে খাওয়াচ্ছেন আপনারা? জন 10। মোটে জন 10? তাহলে আমি সোনার প্লেট আর বাসন নিয়ে আসবো। ফিরপোকে মানা করে দেব, আসুক তারা। চায়ের কাপ টাপগুলো দরকার পড়বে। এইবার আমাকে একটা কাগজ দিন তো, ফর্দ করে ফেলি একটা। আমি একটা চিঠি লিখবার প্যাড এগিয়ে দিলাম। হেড বাবুর্চি আবার জিজ্ঞাসা করলেন, 10 জনকে খাওয়াচ্ছেন? হ্যাঁ। হেড বাবুর্চি মিনিট খানেক চোখ বুজে রইলেন, তারপর বললেন, আমার মনে হয় চায়ের সঙ্গে বেশি কিছু করবার দরকার নেই। 2 রকম পোলাও হোক, সফেদ আর জর্দা, আর কাবাব হোক 4 রকমের। চায়ের সঙ্গে কারি সুবিধে হবে না। আমি সেই অনুসারেই ফর্দ করছি। কিছু নিমকি, কচুরি, সিঙাড়াও রাখতে পারেন। এখানে ভালো ঘি পাওয়া যাবে কি? যদি না যায় তাহলে আমাকেই সেটা আনতে হবে। ভালো ময়দাও আমি দিতে পারি আমার বাবুর্চিখানা থেকে। নবাব সাহেবের জন্য কাশ্মীরি মেয়েরা নিজের হাতে তৈরি করে পাঠায়। ময়দা আসে পাঞ্জাব থেকে। ভদ্রলোক বললেন, বেশ, ঘি আর ময়দা আপনি আনবেন, দাম যা লাগিয়ে দেব। দাম? আমি মুদি নই বাবু সাহেব। হেড বাবুর্চির মুখে সম্ভ্রমপূর্ণ বিনীত হাসি ফুটে উঠল একটা। ভদ্রলোক তাড়াতাড়ি বললেন, মাফ করবেন আমাকে। হেড বাবুর্চি বললেন, যেসব জিনিসের ফর্দ দিচ্ছি আপনারা সেইগুলো জোগাড় করে রাখুন। পরশু সকালে, মানে মঙ্গলবার সকালে আমি আবার আসব। কাল গোটা 2 চাকর চাই, তারা উঠোনটাকে পরিষ্কার করুক। রাজমিস্ত্রিও চাই একজন, উনুন তৈরি করবে। রমজান আলী, তুমি নিজে দাঁড়িয়ে উনুন তৈরি করাবে? জি হুজুর। হীরের আংটি পরা রমজান আলী সেলাম করে গ্রহণ করলে তার হুকুম। তারপর তিনি গফুর খাঁকে হুকুম করলেন, তুমি বাবুর্চিখানা সাজাবে। ফুলের টব, ফুলদানি, গালিচা, কুর্সি, যা যা তোমার দরকার বাবু সাহেবকে বলে দাও, ইনি সব ব্যবস্থা করবেন। গফুর খাঁ আদাব করে সেই ভদ্রলোককে বললেন, 20-22টা ফুলের টব, একটা ভালো ফুলদানি, একটা গালিচা আর একটা আরাম কুর্সি চাই। আরাম কুর্সির দুপাশে রাখবার জন্য 2টো ছোট টেবিলও দরকার। একটা আতরদান চাই। সিগারেটের ছাই ফেলবার জন্য একটা ছাইদানও চাই। আর একটা ভালো চাদোয়া। আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। রান্নার জায়গা সাজাবার জন্য এত সরঞ্জাম চাই নাকি? জিজ্ঞাসা করলাম,
যেখানে রান্না হবে সেখানে এত জিনিস লাগবে? হেড বাবুর্চি নিখুঁত ইংরেজিতে উত্তর দিলেন মৃদু হেসে, নিশ্চয়ই। বাবুর্চিদের মেজাজ যদি ভালো না থাকে, চারিদিকের আবহাওয়া যদি আনন্দপূর্ণ না হয়, তাহলে রান্না ভালো হবে কি করে? যেখানে নবাব সাহেবের জন্য খানা তৈরি হবে সেই পরিবেশটা ভালো করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, সেই ধনী ভদ্রলোক তাড়াতাড়ি বলে উঠলেন। কিন্তু তার চোখ মুখ দেখে মনে হলো ভিতরে ভিতরে তিনি ঘামছেন বেশ। এবার ফর্দটা করে ফেলি। 10 জন লোক খাওয়াবেন, তাই তো? হ্যাঁ, 10 জন। হেড বাবুর্চি ভ্রুকুঞ্চিত করে বসে রইলেন খানিকক্ষণ। তারপর বললেন, আচ্ছা, আমি বাড়ি গিয়ে ফর্দ পাঠিয়ে দিচ্ছি এখনই। এখানে করলে হয়তো বাদ পড়ে যেতে পারে কিছু। একটু পরে আমার লোক এসে ফর্দ দিয়ে যাবে। আমি উঠি এখন। ফর্দটা পেয়ে আপনি জিনিসগুলো আনিয়ে রেখে দেবেন। আবিদ মিয়া, তুমি কাল এসে নবাব সাহেব যে ঘরে খাবেন সেই ঘরটা সাজিয়ে ফেলো। ঝাল লণ্ঠন আছে তো? ধনী ভদ্রলোক বললেন, আছে। কটা লাগবে? যদি বড় হল হয় তাহলে 10-12টা। আচ্ছা, তা সে জোগাড় হয়ে যাবে। তৃতীয় বাবুর্চি আবিদ মিয়া সেলাম করে দাঁড়ালো। হেড বাবুর্চি উঠে যথারীতি সকলকে আদাব করে বিদায় নিলেন। বাকি 3 জনও তার পিছু পিছু বেরিয়ে গেল। বলে গেল কাল সকালে আবার আসবে। সেই ধনী ব্যক্তিটি পকেট থেকে রুমাল বার করে কপাল, মুখ, ঘাড় ভালো করে মুছলেন। তারপর বললেন, আমরা ভেবেছিলাম 100-2 টাকার মধ্যে হয়ে যাবে, কিন্তু এরকম যা আঁচ পাচ্ছি আরও বেশি লাগবে। লাগবেই তো, নবাব সাহেবকে খাওয়ানো কি সোজা কথা? আচ্ছা, আমি এখন উঠি। ফর্দটা যদি এখানে দিয়ে যায় আমার কাছে পাঠিয়ে দেবেন। আচ্ছা। ভদ্রলোক চলে গেলেন। ঘণ্টা 2 পরে একটি লোক এসে আমার হাতেই ফর্দটি দিয়ে গেল। ফর্দ দেখে অবাক হয়ে গেলাম। সন্দেহ হলো লোকটা পাগল নয় তো। আমরা মাত্র 10 জন খাবো, তার ফর্দ দিয়েছে 7টা খাসির। প্রত্যেকটি ওর ওজন 7 থেকে 10 সেরের মধ্যে হওয়া চাই। সফেদ পোলাওয়ের জন্য সরু আলো চাল, তুলসী মঞ্জুরি বা কাটারি ভোগ আধমন। জর্দা পোলাওয়ের জন্য ভালো পেশোয়ারি চাল আধমন। তাছাড়া পোলাওয়ের মশলা 20 রকম, প্রত্যেকটি 5 সের করে। জাফরান কেবল 2 সের, পেঁয়াজ 10 সের, রসুন 10 সের, আদা 5 সের, কিশমিশ, পেস্তা, বাদাম প্রত্যেকটি 5 সের। অবাক কাণ্ড। যাই হোক, সেই ফর্দ ভদ্রলোকের কাছে পাঠিয়ে দিলাম। যারা নবাব সাহেবকে খাওয়াচ্ছেন তারাই ঠিক করুন কি করবেন। আমি এ নিয়ে মাথা ঘামিয়ে কী করব? যথাসময়ে গিয়ে খেয়ে আসবো আর দেখে আসবো নবাব সাহেবকে। ফর্দ পাঠিয়ে দিলাম। তারপর রোগী দেখতে বেরিয়ে গেলাম। পরদিন সকালে রমজান আনি, গফুর খা, আবিদ মিয়া এসে হাজির হলো। একজন রাজমিস্ত্রি আর 2টো কুলিও এলো। দেখলাম কিছু ইট আর সিমেন্টও এনেছে। আমার বাড়ির পেছন দিকে যে ফাঁকা জায়গাটা ছিল সেইটা দেখিয়ে দিয়ে আমি রোগী দেখতে বেরিয়ে গেলাম। ফিরলাম বেলা 2টো নাগাদ। ফিরে দেখি জায়গাটার চেহারাই বদলে দিয়েছে তারা। চেঁচে ছুলে জায়গাটা পরিষ্কার করে ফেলেছে। পাকা উনুন তৈরি করেছে চমৎকার। ফুলের টব সাজিয়ে দিয়েছে চারিদিকে। সুন্দর চাদোয়া টাঙিয়েছে একটা। চাদোয়ার চমৎকার কাজ করা। চাদোয়ার বাঁশগুলো পর্যন্ত জড়ি বসানো শালু দিয়ে মোড়া। কাছেই দেখলাম একটা ক্যাম্বিসের আরাম কেদারা, আর গোটা 2 তেপায়া রয়েছে। ফুলদানি, আতরদান, ছাইদানও এসে গেছে। একটা গালিচাও পাট করা হয়েছে দেখলাম। রমজান আলী সসম্ভ্রমে আমাকে বললেন, গালিচা, তেপায়া, চেয়ার বুধবার সকালে কাজে লাগবে হুজুর। আতরদান, ফুলদানি আর ছাইদানও তখনই দরকার হবে। এখন এগুলো আপনার একটা ঘরে রাখিয়ে দিচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম, এগুলো দিয়ে কি হবে? নূর মোহাম্মদ সাহেব, মানে হেড বাবুর্চি, বসবেন। গালিচা পেতে তার উপর আরাম কুর্সিটা বিছিয়ে দেব। আবার কুর্সির দুপাশে তেপায়া 2টো থাকবে। একটাতে থাকবে আতরদান, ফুলদানি আর একটাতে ছাইদান।
কি কাণ্ড! কিছু না বলে জিনিসগুলো ঘরের মধ্যে রাখিয়ে দিলাম। তার পরদিন ফর্দ অনুযায়ী অন্যান্য জিনিসপত্র এসে পড়ল। 7টা পুষ্ট খাসি ব্যা ব্যা করতে রাখলো আমার বাড়ির সামনে। চাল মশলা সব এসে পড়ল। একটু পরে কাশ্মীরি ঘি আর পাঞ্জাবি ময়দা নিয়ে নূর মোহাম্মদ সাহেব স্বয়ং এসে গেলেন। সেই ধনী ভদ্রলোকটিও তার সঙ্গে রয়েছেন দেখলাম। এইবার আর একবার আশ্চর্য হবার পালা। নূর মোহাম্মদ সাহেব ঘুরে ঘুরে প্রত্যেকটি খাসিকে দেখতে লাগলেন ভালো করে। তারপর আবিদ মিয়াকে একটি খাসির কোমর ধরে তুলতে বললেন। আবিদ মিয়া তুলে ধরলে। তিনি খাসিটির সর্বাঙ্গ ভালো করে দেখে সন্তুষ্ট হলেন। বললেন, এই খাসিটাই থাক, বাকিগুলো ফেরত দিন। এরও সব মাংসটা লাগবে না, আমি এর থেকে বেছে বেছে সের 3 মাংস বের করে নেব। তারপর রমজান আলীর দিকে ফিরে তিনি বললেন, এইবার তোমরা 3জন লেগে পড়ো। 2 রকম চাল 2 সের করে চাই, কিন্তু প্রত্যেকটি চালের দানা হওয়া চাই গোটা এবং পাকা। বেশি করে চাল আনিয়েছি ওই জন্যেই, তোমরা 2জনে মিলে বেছে ফেলো। তারপর মশলাও বাছতে হবে। প্রত্যেক রকম মশলা 1 পোয়া করে হলেই হবে, কিন্তু সেটা বাছাই মশলা হওয়া চাই। লবঙ্গ, এলাচ, গোলমরিচ এগুলো খুব সাবধানে বাছবে, একটিও বাজে দানা যেন না থাকে। মেওয়াগুলোও খুব ভালো করে বেছে নাও। কিশমিশ, পেস্তা এসবের মধ্যে অনেক বাজে জিনিস মেশানো থাকে। প্রত্যেকটি দানা বেশ পাকা আর পুষ্ট হওয়া চাই, পচা যেন একটিও না থাকে। জি হুজুর। সেলাম করে রমজান আলী চালের ঝুড়িটির দিকে এগিয়ে গেল। হেড বাবুর্চি হুকুম দিয়ে চলে গেলেন সেদিন। যাবার আগে বলে গেলেন, এরা চাল আর মশলা আজ বেছে ধুয়ে রাখবে, তিনি কাল সকালে আসবেন। উনি বলে যাবার পর এরা 3জনে কাজে লেগে পড়ল। রাত 9টা পর্যন্ত মেহনত করে কাজ শেষ করে ফেললে সব। অধিকাংশ চাল, মশলা আর মেওয়া ফেরত গেল, নিখুঁত জিনিসগুলো রইল কেবল। পরদিন ভোরে নূর মোহাম্মদ সাহেব এসে পড়লেন। তার হুকুম মতো রমজান, গফুর আর আবিদি সব করতে লাগলো। তিনি গালিচার ওপর ইজি চেয়ারে বসে খুব দামি সিগারেট খেতে খেতে হুকুম দিতে লাগলেন শুধু। রান্নার গন্ধে ভরপুর হয়ে উঠল চতুর্দিক। পোলাও রান্নার সময় নূর মোহাম্মদ সাহেবকে একটু শারীরিক মেহনত করতে হচ্ছিল মাঝে মাঝে। পোলাওয়ের চালে মশলা, ঘি মেখে আর তাতে আখনির জল মাপ মতো দিয়ে হাঁড়ি দুটোর মুখ একেবারে ময়দার আটা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। নূর মোহাম্মদ সাহেব মাঝে মাঝে উঠে হাঁড়ির গায়ে স্টেথোস্কোপ লাগিয়ে শুনছিলেন হাঁড়ির ভিতরকার অবস্থা কী, আঁচ কমাতে হবে না বাড়াতে হবে। ডাক্তাররা যেমন রোগীর বুকে স্টেথোস্কোপ লাগিয়ে নানা রকম শব্দ বুঝতে পারে, বুকের কীরকম অবস্থা ইত্যাদি, নূর মোহাম্মদ সাহেবও তেমনি ফুটন্ত পোলাওয়ের আওয়াজ শুনে ঠিক করছিলেন পোলাও হতে কত দেরি আছে। আমি তো কাণ্ড দেখে থ হয়ে গেলাম। ঠিক 5টার সময় নবাব সাহেব মোটর থেকে নামলেন। পরিষ্কার ধপধপে সাদা চুড়িদার, পাঞ্জাবি আর চোস্ত পায়জামা পরে এসেছিলেন। মাথায় ছিল একটি সাদা মুসলমানি টুপি। তাকে দেখে আমার একটি উপমা হঠাৎ মনে হয়েছিল। মানুষ নয়, যেন চকচকে তলোয়ার একখানা, নীল চোখ, মুখে মৃদু হাসি। আমাদের প্রত্যেককে আদাব করে চেয়ারে এসে বসলেন। যারা তাকে নিমন্ত্রণ করে এনেছিলেন তারা প্রত্যেকেই উচ্ছ্বসিত হয়ে কিছু না কিছু বললেন। ঘাড় বাঁকিয়ে মৃদু হেসে তিনি শুনলেন, কখনো বা মাথা নাড়লেন একটু। খাওয়ার জিনিস সোনার থালায় আসতে লাগলো একে একে, তার সামনে সাজিয়ে দেওয়া হলো। তারপর চা এলো। নবাব সাহেব চায়ের পেয়ালাটা কেবল তুলে নিলেন এবং 2-4 চুমুক চা খেলেন খালি। কোনো খাবার স্পর্শ পর্যন্ত করলেন না। 8 কাপ চা খেয়ে উঠে পড়লেন তিনি। সবিনয়ে বললেন, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমাকে আর এক জায়গায় যেতে হবে। সকলকে আদাব করে বেরিয়ে গেলেন তিনি। নবাব সাহেবকে দ্বিতীয়বার পরিচয় পাই অন্য সূত্রে। এক গরিব পানওয়ালার ছেলের অসুখের চিকিৎসা করেছিলাম। পানওয়ালা গরিব বলে পুরো ফি দিতে পারেনি আমাকে।
তার ভাঙা কুড়েঘর আর পানের দোকানটিই মাত্র সম্বল ছিল। ওষুধ কিনতেই জেরবার হয়ে গিয়েছিল বেচারি। মাস কয়েক পরে সে আবার আমাকে ডাকল একদিন। এবার তার স্ত্রী অসুখে পড়েছে। গিয়ে দেখলাম এবার তার অবস্থা ফিরেছে, দোতলা পাকা বাড়ি হয়েছে একটি। এবারও সে আমাকে কম ফি দিতে এলো। আমি বললাম, এখন তো তোমার অবস্থার উন্নতি হয়েছে, পাকা বাড়ি করেছ। সে বললে, ডাক্তারবাবু, আমার অবস্থা তেমনিই আছে। ও বাড়ি করিয়ে দিয়েছেন নবাব সাহেব। নবাব সাহেব? হ্যাঁ ডাক্তারবাবু, আমার ভাগ্য ভালো, তাই আমার দোকানের সামনে তার মোটর গাড়ির টায়ার ফেটে যায় একদিন। তার ড্রাইভার যখন চাকা বদলাচ্ছিল তখন আমি তাকে সাহায্য করেছিলাম একটু। নবাব সাহেবকে কুর্নিশও করেছিলাম। নবাব সাহেব একটু হেসে জিজ্ঞাসা করেছিলেন, এইখানে তুমি থাকো? আমি উত্তর দিয়েছিলাম, হ্যাঁ হুজুর, এই আমার বাড়ি। তিনি আমার ভাঙা কুড়েটার দিকে চেয়ে দেখলেন, তারপর চলে গেলেন। পরদিন সকালে এক ইঞ্জিনিয়ার এসে হাজির। ইঞ্জিনিয়ার বললেন, নবাব সাহেব তোমাকে একটা পাকা বাড়ি করিয়ে দেবার হুকুম দিয়েছেন। সেই দিনই কাজ শুরু হয়ে গেল এবং দেখতে দেখতে আমার কুড়ে ঘরের জায়গায় এই দোতলা বাড়ি উঠল। নবাব সাহেবকে আমি যেন দেখতে পেলাম। ধপধপে ফর্সা চেহারা, নীল চোখ, মুখে মৃদু হাসি। কিছুদিন আগে খবর পেয়েছি নবাব সাহেব মারা গেছেন। অসুখে ভুগে নয়, সমুদ্রে লাফিয়ে পড়ে। অনেকে বলছেন ইচ্ছে করে লাফিয়ে পড়েছিলেন বোধহয়, কারণ তিনি যে উইল করে গেছেন তা অদ্ভুত। তাতে লেখা আছে, আমার সমস্ত সম্পত্তি আমি গরিবদের উপকারের জন্য দান করলাম। আমার কাছে এক কপরদকও রইল না। বাকি জীবনটা কি করে কাটাবো? সেদিন পুরী গিয়েছিলাম। পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলাম। মনে হলো সমুদ্রের ঢেউয়ের মধ্যে যেন নবাব সাহেবের মুখটা দেখতে পেলাম। নক্ষত্র ভরা আকাশের দিকে চেয়ে আছেন, সেই নীল চোখ, মুখে সেই মৃদু হাসি। কেমন লাগলো গল্পটা? কখনো কখনো আমাদের সঙ্গে এইরকম কিছু মানুষের হঠাৎই পরিচয় হয়ে যায়, যে সত্যি অনন্য সাধারণ। আমাদের সাধারণ বুদ্ধি, জ্ঞানে তাদের কোনো তুলনা পাই না। কেন তারা করেন, কি করেন এবং কোন কারণে করেন, সেইগুলোর সাধারণ বুদ্ধি ব্যবহার করে তাদের উত্তর বার করা মুশকিল হয়ে যায়। তবুও কিছু এইরকম মানুষ আমাদের চারপাশে আছে বলেই তারা ব্যতিক্রম হয়ে অনন্য হয়ে থাকেন। খুব ভালো লাগলো এইরকম একজন মানুষের গল্প পড়ে। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে নিজের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।